দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন বিএনপি আমাকে ত্যাগ করছে, বহিষ্কার করছে। বাংলাদেশে এই মুহূর্তে 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। সালাউদ্দিন সাহেবের ব্যর্থতা, উনি পণ্ডিত, যত না পণ্ডিত জাহির তার চেয়ে অনেক বেশি, যত না জাহির তার চেয়ে শোষা আরো বেশি। নামগুলো বলতে চাই না, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর আশপাশের লোক বলেন, এদেরকে আমরা বাঙালিরা কোনোদিন দেখি না। দেখেন, এটা বললে অনেকে ভাববে নমিনেশন দেয় নাই বলে বলতেছি, এটা না ভেবে আপনারা একটু খোলা মনে কথাগুলো শুনে। দর্শক, এতদিন কিন্তু আমরা বেশ কিছুবার শুনে এসেছি যে ব্যারিস্টার রুবিন ফারহানা আওয়ামী লীগকে চাপাই গায়, আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু সকল প্রকারের চেষ্টাই করতেছে। কিন্তু এবার এই ব্যারিস্টার রুবিন ফারহানা এই টক শোতে এসে কিন্তু সকল প্রকারের তথ্য এসে দিয়ে দিয়েছে যে কি কারণে সে এই আওয়ামী লীগকে চাপাই গায় এবং আওয়ামী লীগের সাপোর্ট করে এবং আওয়ামী লীগকে কেন দেশে ফিরিয়ে আনার জন্য সে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে। কারণ এদেশের মানুষ বিভিন্ন রকম ভাবে এই ব্যারিস্টার রুবিন ফারহানার উপরে অভিযোগ করে এসেছে যে ব্যারিস্টার রুবিন ফারহানা আওয়ামী লীগকে দেখতে পারতো না, কেন এই ব্যারিস্টার রুবিন ফারহানা আওয়ামী লীগকে চাপাই গায়, আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য উঠা পড়ে লেগেছে। তাদের উত্তর দেওয়ার জন্যই কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা এখন টক শোতে এসে সকল প্রকারের তথ্যই কিন্তু সাড়া দিয়ে দিয়েছে এবং সকল প্রকারের কথাই কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা টক শোতে বলেছে যে কি কারণে সে আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুবিন ফারহানা এই দেশের মানুষের যত বিতর্কিত মন্তব্য ছিল তার বিরুদ্ধে সকল প্রকারের তথ্যই কিন্তু সে দিয়ে দিয়েছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুবিন ফারহানা কেন আওয়ামী লীগকে চাপাই গায়, আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য উঠা পড়ে লেগেছে। সকল কিছুই কিন্তু সে টক শোতে বলে দিয়েছে, সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। দুটো বড় দল, সরকারি দল এবং বিরোধী দল। আপনি বুঝতেই পারছেন সরকারি দলে কারোর সঙ্গে আলাপ করবার কোনো অর্থ নাই এটা নিয়ে আলাপ করার ব্যাপারে। সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। আর বিরোধী দলের ব্যাপারে এবং এনসিপি যেহেতু বিরোধী দলের সঙ্গে জোটভুক্ত, সেখানেও সকল সিদ্ধান্ত নেন দলের আমির। সো কথা বলতে হলে দলের আমিরের সাথেই বলতে হবে। ওনাদের যদি সত্যিকার অর্থেই ইচ্ছা থাকতো তাহলে এটা কিন্তু বিরোধী দল থেকেই তোলার কথা। আমি যখন অপেক্ষা করলাম কোন সদস্যের যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, কথা বললাম, আমি দেখলাম ওনারা বিষয়টি দলের প্রধানের হাতে ছেড়ে দিচ্ছেন। সো আমি বুঝতে পারলাম যে ওনারা তুলবেন না। যদি তোলার হতো ওনারা ওনাদের দল থেকেই তুলতেন, তাহলে আর আমাকে বলতে হতো না। সো আমি যেটা করলাম যে নোটিশ দেওয়ার যে ব্যাপারটা, ওটা যেহেতু করতে পারি নাই, আমি যেটা করলাম আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, কিন্তু সেটাও তো হলো না। আপনি দেখুন, হামের ব্যাপারেও আমরা এক ধরনের সহনশীল আচরণ লক্ষ্য করলাম সংসদে। বিরোধী দলের নেতারা কিন্তু খুব একটা ভোকাল হলেন না হামের ব্যাপারে। সেই মানে আমার সাথেই স্বাস্থ্যমন্ত্রীর এক ধরনের বচসা বলেন বা এক ধরনের একটু কথা কাটাকাটি, যেটাই আপনি বলেন, সেটা হলো। টিআইবি একটা রিপোর্ট দিল সরকারের 100 দিন, এই রিপোর্টটা নিয়েও আমি কাউকে কথা বলতে দেখলাম না। সো ওটা নিয়েও আমি 71 বিধিতে কথা বলার চেষ্টা করলাম। 71 বিধির সমস্যাটা হচ্ছে মাত্র 2 মিনিট সময় পাওয়া যায়, এর মধ্যে আপনি বলতে পারলে ভালো, না বলতে পারলে কিছুই করে না, 1 সেকেন্ডও বাড়বে না, 1 সেকেন্ডও বাড়বে না। সো এই কিছু কিছু ব্যাপারে মানুষ কিন্তু খুব অত্যন্ত আমি বলবো সচেতন বাংলাদেশের মানুষ। ওনারা অবসর সময়ে ওনারা কিন্তু একটা সিনেমা না দেখে আপনার আমার টকশো শোনে, সংসদটা দেখে। আর আজকাল ফেসবুক হওয়ার ফলে প্রচুর রিলস আসে, ছোট ছোট রিলস আসে। সো মানুষ ওগুলোতে নজর রাখে, সে কারণে মানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে যে আমি বিরোধী দল। এখানে একটা জিনিস আমরা খেয়াল করেছি, আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন, সেটা হলো যে আমরা দেখছি যে এই সরকারকে পূর্ববর্তী 18 মাসে যে সরকার ছিল ডক্টর ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের কোনো ব্যর্থতা অথবা কোনো দোষ তারা হয়তো বলতে চায় না, অথবা ব্যর্থতা নিয়ে কোনো কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না,
কেন, এটা কি আপনি খেয়াল করেছেন? সার্টেনলি, এবং সম্ভবত আমি সবচেয়ে আগে বলেছিলাম যে এই গভর্নমেন্ট হচ্ছে ইউনূস সরকারের একটা এক্সটেনশন। কেন বলেছিলাম? যেদিন খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হলো, যেদিন আমি দেখলাম প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ডক্টর জাহিদুর রহমান হামের ব্যাপারে বলছেন যে আমরা এটা বলতে চাই না যে ইউনূস সরকার ইচ্ছাকৃতভাবে এই নেগলিজেন্সটা করেছে, তখন আমি বলেছিলাম যে একটা নেগলিজেন্স যখন ফেটাল হয়, যে যেই নেগলিজেন্সের কারণে মানুষের মৃত্যু হতে পারে, সেই নেগলিজেন্সের কারণে যখন মৃত্যু হয় সেটাকে হোমিসাইড বলা হয়। মার্ডার যদি নাও হয়ে থাকে, দ্যাট ইজ হোমিসাইড। সো আপনি কি হোমিসাইডের সাজা কিন্তু 10 বছর, সো আপনি কি ওখান থেকে ইউনূসকে বাঁচানোর চেষ্টা করছেন? ডক্টর জাহিদকে আমার মানে আমি প্রশ্ন করেছিলাম মিডিয়াতে যে আপনি কি ওটা বাঁচানোর চেষ্টা করছেন? সো আপনি যখন এগুলো দেখবেন, আশিকুর রহমান বিডার, আশিক চৌধুরী, সো আপনি দেখবেন এই এক্সটেনশন। আপনি খেয়াল করবেন তারা অনেক রকম কথা বলে। তারা 2 বছর আগের যে শেষ সরকারটি ছিল আওয়ামী লীগের, গ্যাস বিদ্যুৎ সকল কিছুর জন্য অত দূর চলে যায়, আইন শৃঙ্খলার জন্য অত দূর চলে যায়, কিন্তু ওনারা ইমিডিয়েট আগের যে সরকার ইউনূস সরকার, তাদের ব্যাপারে কিন্তু কথা বলে না। এবং আপনি খুব মজার ব্যাপার দেখেন মাসুদ ভাই, খলিল সাহেবের ব্যাপারে এই সরকারের একটা রিজার্ভেশন ছিল যখন তারা সরকার গঠন করে নাই, এবং এই স্পেসিফিক নামের ব্যাপারে তারা তাদের আপত্তি জানিয়ে রেখেছিল, নোট অফ অবজেকশন দিয়েছিল। তো তারপরে এমন অবস্থা দাঁড়ালো যে বিএনপিতে একজন ফরেন মিনিস্টার হওয়ার মতো মানুষ নাই, এবং পৃথিবীতে বিরল এতটুকু একটা দেশে 3 জন ফরেন মিনিস্টার এখন। না, এটা হয়তো আমরা ফরেন পলিসি নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করছি, এটা তো সে কারণে হতে পারে। আপনি যদি সেটা বলেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। মানে আপাদমস্ত ব্যর্থ, এবং যেই ব্যর্থতা একেবারে প্রান্তিক মানুষটার জীবনকে বিপর্যস্ত করতে পারে, সেটা হলো আমাদের সালাউদ্দিন সাহেবের ব্যর্থতা। উনি পণ্ডিত, যত না পণ্ডিত জাহির তার চেয়ে অনেক বেশি, যত না জাহির তার চেয়ে শোষা আরো বেশি। তো ওনাকে একটা জেলায় দেয়া হোক। ফর এক্সাম্পল, উনি একটা জেলা দেখলো, ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা দেখলো, কুমিল্লা একটা জেলা দেখলো, এর বেশি ওনার ক্যাপাসিটি নাই। সুতরাং মন্ত্রীর সংখ্যা যদি বাড়াতেই হয়, এবং আমার ধারণা এই সরকার পুনর্বাসনে খুব ব্যস্ত, প্রচুর মানুষকে তারা পুনর্বাসন করতে চায়। পুনর্বাসন তো কিছু হবেই এই কারণে ওনারা একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং ওনারা তো নির্বাচনের আগেও ঘোষণা করেছেন যে আমরা তো সবাইকে নমিনেশন দিতে পারবো না, যাদেরকে না দিতে পারবো তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হবে। আমি আপনাকে, যেহেতু আমি দলটায় ছিলাম, অসংখ্য ত্যাগী নেতার নাম বলতে পারবো যারা কোথাও নাই, অথচ তাদেরকেই মানুষ 15 বছর দেখেছে, পথে দেখেছে, মিডিয়াতে দেখেছে। আমি আমার কথা বলছি না, ফর গড সেক। আলাল ভাই ফর এক্সাম্পল, দুদু ভাই ফর এক্সাম্পল, রিপন ভাই ফর এক্সাম্পল। আমি জানি না আমার বলার ফলে তাদের আরো ক্ষতি হবে কিনা, কিন্তু সোহেল ভাই, ও অফকোর্স হাবিবুল নবী খান সোহেল, লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবলি। এই মানুষগুলো কোথাও নাই। এবং আমি নামগুলো বলতে চাই না, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর আশপাশের লোক বলেন, এদেরকে আমরা বাঙালিরা কোনোদিন দেখি নাই। বাংলাদেশে যারা বিএনপি করেছে তারা কখনো দেখে নাই। কিছু এসছে ওনার সঙ্গে বিমানে চেপে, কিছুকে উনি এখান থেকে সেখান থেকে কালেকশন করেছেন। এরা কোনোদিন বিএনপি করে নাই, কোনো জীবনে কোনোদিন বিএনপি। সরকারকে ভালোভাবে চালানোর জন্য মানে দল করা কি জরুরি? না, দল করা জরুরি না, তবে মতাদর্শের সঙ্গে অ্যালাইন্ড যদি না হয়, এবং যারা আপনার জন্য শ্রম ঘাম দিয়েছে, আমি যে 4টা নাম বললাম, দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা কিন্তু একজন বিএনপির নেত্রী ছিল। এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে যখন খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, তার আগে কিন্তু তখন নির্বাচনের একেবারেই কাছাকাছি চলে এসেছে, তখনই কিন্তু এই বিএনপির দল পরিকল্পনা করে, প্ল্যানিং করে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে এবং দল থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানার মনে একটা আক্ষেপ জমে আছে, যার কারণে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এটা প্রতিশ্রুতি দিয়েছে যে যেভাবে হোক
আমি নির্বাচনে জয়লাভ করে বিএনপিকে দেখিয়ে দিব যে বিএনপি সাপোর্ট ছাড়া আমি তারপরও নির্বাচন করতে পারি, নির্বাচনে জয়লাভ করতে পারি। তেমনটাই কিন্তু ঘটেছে। ব্যারিস্টার রুবিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হয়েছে এবং নির্বাচনে জয়লাভ করেছে। এরপরে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা সব সময় সংসদের মধ্যে কিন্তু বিএনপির বিরোধিতা করে গিয়েছে এবং বিএনপি যত খারাপ কাজ অপকর্ম যত কিছুই করতে গিয়েছে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে। কি সেই কারণে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু বেশ কিছুবার এই ব্যারিস্টার রুবিন ফারহানার উপরে আঙুল উঠিয়েছে এবং প্রত্যেকবারে কিন্তু এটা দেখা গিয়েছে যে ব্যারিস্টার রুবিন ফারহানা নাকি আওয়ামী লীগের হয়ে কাজ করতো, আওয়ামী লীগের সাফাই গাইতো এবং আওয়ামী লীগকে বিভিন্ন রকম ভাবে দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু নানান রকমের পরিকল্পনা করেছে এবং চেষ্টা করেছিল। এরপরে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা সকল কিছু এই দেশের মানুষের যত অভিযোগ আছে তার বিরুদ্ধে সকল কিছুই কিন্তু সমাধান করার জন্য কিন্তু সে টক শোতে এবার এসে সকল প্রকারের তথ্যই এবং স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে কি কারণে এই ব্যারিস্টার রুবিন ফারহানা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে এবং সে কেন বিএনপির থেকে বাদ হয়ে যাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং কি কারণে তাকে বের করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করা হয়েছে, সকল প্রকারের তথ্যই কিন্তু সে টক শোতে দিয়ে দিয়েছে। তো দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানার যে টক শোতে যে মন্তব্য করেছে, যেই সকল প্রকারের স্বীকারোক্তি দিয়েছে, সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।